ডিসিদেরকে জনকল্যাণে দ্রুততার সাথে কাজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর। দ্রব্যমূল্য আইন শৃঙ্খলা দুর্নীতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থানের নির্দেশ। ৮১% শিশুদের হামের টিকার আওতায় আনা হয়েছে জানালেন স্বাস্থ্যমন্ত্রী। ২৪ ঘন্টায় আরও ১০ শিশুর মৃত্যু। গণমাধ্যম নিয়ন্ত্রণ করবে না সরকার বললেন তথ্যমন্ত্রী। অপতথ্য ও কালো আইনে উদ্বেগ বিশিষ্টজনদের সরকারের যৌক্তিক সমালোচনার আহ্বান তথ্য উপদেষ্টার। সংবিধান সংস্কারে এক বিন্দু ছাড় দেবে না বিরোধী দল। জাতীয় কনভেনশনে হুঁশিয়ারি এনসিপির। আবারও সংগঠিত হওয়ার আহ্বান বক্তাদের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আইন কানুনের জটিলতাকে অজুহাত হিসেবে না দেখিয়ে জনকল্যাণে দ্রুততার সাথে কাজ করতে জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিত্যপণ্যের দাম, আইন শৃঙ্খলা পরিস্থিতি, সিন্ডিকেট ও দুর্নীতি নিয়ন্ত্রণে জেলা প্রশাসকদের কঠোর অবস্থানে থাকারও নির্দেশনা দেন তিনি। তারেক রহমান বলেন, জনপ্রশাসন মাঠ পর্যায়ে কার্যকর ভূমিকা পালন করলে সরকারের বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন এবং জনগণের কাছে এর সুফল পৌঁছে দেওয়া সম্ভব হবে। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। রবিবার সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে 4 দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলন 2026-এ প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মাননীয় প্রধানমন্ত্রী সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে তারেক রহমান বলেন, 12 ফেব্রুয়ারির নির্বাচনে প্রমাণ হয়েছে জনপ্রশাসনের পক্ষে জনরায় বাস্তবায়ন করা সম্ভব। এ সময় জনপ্রশাসনের কর্মকর্তাদের যে কোনো পদে এবং দেশের যে কোনো স্থানে কাজ করার মানসিকতা রাখতে হবে বলে মন্তব্য করেন তিনি। দেশের যে কোনো স্থানেই যে কোনো সময় জনপ্রশাসনের যে কোনো পদে দায়িত্ব পালনের জন্য নিজেদেরকে দয়া করে মানসিকভাবে প্রস্তুত করে রাখুন। প্রয়োজনের অতিরিক্ত আইন কানুন ও জটিলতাকে অজুহাত হিসাবে আমরা ব্যবহার না করি, বরং বাস্তবসম্মত, কার্যকর ও জনস্বার্থ সংশ্লিষ্ট সিদ্ধান্ত গ্রহণের মানসিকতা আমরা প্রশাসনের সকল পর্যায়ে গড়ে তোলার চেষ্টা করি। সরকারি সেবাকে হয়রানি মুক্ত করা এবং প্রতিটি নাগরিকের জন্য সমান সুযোগ নিশ্চিত করা, আমি মনে করি আপনাদের কাজের একটি গুরুত্বপূর্ণ এবং বড় অংশ। যুদ্ধ এবং ফেসিবাদের লুটপাটের ফলে ভঙ্গুর অর্থনীতি নিয়ে বর্তমান সরকারকে কাজ শুরু করতে হয়েছিল উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, জনভোগান্তি না বাড়িয়ে কিভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যায় সে লক্ষ্যে কাজ করছে বর্তমান সরকার। ফ্যাসিবাদী শাসনামলে দুর্নীতি, লুটপাট রাষ্ট্র এবং জনগণকে ঋণগ্রস্ত করে ফেলেছিল। সেই শাসনামল 30 লক্ষ কোটি টাকা ঋণের বোঝা নিয়েই বর্তমান সরকার যাত্রা শুরু করেছে। যুদ্ধ পরিস্থিতি থেকে হয়তো এই মুহূর্তে পৃথিবীর কোনো দেশই রক্ষা পায়নি, সব দেশই কম বেশি এফেক্টেড হয়েছে, বাংলাদেশে এফেক্টেড হয়েছে। তবে জনগণের ভোগান্তি না বাড়িয়ে আমরা সকলে মিলে কিভাবে পরিস্থিতির মোকাবেলা করা যায় সেটি হচ্ছে আমাদের চেষ্টা। জনগণের যে কোনো ন্যায্য অভিযোগ গুরুত্ব সহকারে প্রতিকারের ব্যবস্থা দয়া করে আপনারা গ্রহণ করবেন। এ সময় দ্রব্যমূল্য, সিন্ডিকেট ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা প্রশাসকদের কঠোর ভূমিকা পালনের নির্দেশনা দিয়ে তারেক রহমান বলেন, দুর্নীতিমুক্ত এবং জবাবদিহিমূলক প্রশাসন গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বাজারের শৃঙ্খলা বজায় রাখা, কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করা অত্যন্ত জরুরি। কোনো ধরনের সিন্ডিকেট বা কৃত্রিম সংকট সৃষ্টির অপচেষ্টা কেউ করতে না পারে, এই জন্য নিয়মিত বাজার তদারকি জোরদার করা প্রয়োজন। শক্তিশালী জবাবদিহিমূলক কল্যাণ রাষ্ট্র গড়ে তুলতে জনপ্রশাসনকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী। রাষ্ট্র সমাজের প্রত্যেকটা মানুষকে রাষ্ট্রীয় সামাজিক নিরাপত্তা বেষ্টনীর মধ্যে নিয়ে আসাই হচ্ছে আমাদের বর্তমান সরকারের লক্ষ্য। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। 6 মাস থেকে 5 বছর বয়সী 81% শিশুদের হাবের টিকার আওতায় আনা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। বলেছেন, ডেঙ্গু মোকাবেলায় আগাম প্রস্তুতি নিতে ডিসিদের নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে স্বাস্থ্যমন্ত্রী আনম এহসানুল হক মিলন জানিয়েছেন, জিপিএ 5 নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের অস্থিরতা কমাতে উদ্যোগ চেয়েছেন জেলা প্রশাসকরা। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের প্রথম দিনের প্রথম কার্য অধিবেশনের শুরুতে ডিসিদের সাথে মতবিনিময় করে প্রধানমন্ত্রী কার্যালয়
ও এর আওতাধীন সংস্থাগুলো। সারা দেশে খাল খনন কর্মসূচি মেশিন নির্ভর না করে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে শিক্ষার্থীদের এবং সাধারণ জনগণকে কাজে লাগানোর নির্দেশনা দেওয়া হয়। এছাড়া সরকারি বরাদ্দে সঠিক ব্যবস্থাপনা, দুর্যোগ মোকাবেলায় কার্যকর উদ্যোগ নেওয়ার নির্দেশনাও দেওয়া হয় ডিসিদের। দ্বিতীয় অধিবেশনে যোগ দেন সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মন্ত্রী ও এ খাতের সংশ্লিষ্টরা। বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী জানান, জেলা পর্যায়ে স্বাস্থ্যসেবার মান বাড়াতে আরও নতুন নতুন উদ্যোগ নেওয়ার পাশাপাশি তৃণমূল পর্যায়ে স্বাস্থ্য খাতের অবকাঠামো নির্মাণ, ডেঙ্গু মোকাবেলা, অ্যাম্বুলেন্স ঘাটতি নিরসন, হাসপাতালগুলোতে ওষুধ স্বল্পতা দূর করা, ভেজাল ওষুধ প্রতিরোধ, বেসরকারি হাসপাতালগুলোতে মনিটরিং এর আওতায় আনাসহ নানা প্রস্তাবনা দিয়েছেন জেলা প্রশাসকরা। হামের টিকা তো চলছে, এর মধ্যে তো বললাম 81% আমরা টার্গেট কভার করে নিয়েছি এবং ইটস কামিং ডাউন। নিশ্চয়ই আপনারা দেখছেন যে দ্য রেট অফ প্রোগ্রেশন যেটা ছিল হামের এবং মর্টালিটি রেটও আল্লাহর মধ্যে অনেকটা কমে এসেছে। অ্যান্টিবডি ক্রিয়েট হইতে একটু টাইম লাগে, আপনারা জানেন, ইট টেক্স 2 উইকস টাইম। আমরা 4 তারিখ থেকে শুরু করেছি, বাই দিস টাইম ইট স্টার্টেড অ্যাকশন শুরু হয়েছে, অ্যান্টিবডি সৃষ্টি হচ্ছে, এটা কাম ডাউন হচ্ছে। আমাদের এখনও চলছে অভিযান, আমরা আর 2-4 দিনের ভিতরে 100% টার্গেট আমরা কভার করে ফেলবো। পরে শিক্ষামন্ত্রী জানান, কওমি মাদ্রাসা শিক্ষাকে প্রচলিত শিক্ষার সমমানে নিয়ে আসতে 3 দফায় আলোচনা হয়েছে। সেই প্রস্তাব নিয়ে নীতিমালা প্রণয়নের কাজ করবে সরকার। কওমি মাদ্রাসার তাদের প্রতিনিধির সাথে আমরা বসেছি এবং তাদের ইকুইভ্যালেন্সি ডিগ্রি যেটা হওয়ার সেটা আমরা কথা বলেছি এবং তারা তাদের সলিড নাটশেল প্রস্তাব দিবে যে কোন লেভেল হচ্ছে এসএসসি, কোন লেভেল ইন্টারমিডিয়েট, কোন লেভেল ডিগ্রি এবং কোন লেভেল দাওরা। এই বিষয়ে আমাদের তার সাথে কথা হয়ে গেছে। এই যে জিপিএ পাওয়ার জন্য গার্ডিয়ান এবং স্টুডেন্ট এক্সামিনার সকলেই অস্থির হয়ে থাকে, এখান থেকে বেরিয়ে আসা যায় না? ডিসিদের সাথে মতবিনিময় শেষে আইনমন্ত্রী জানান, সরকারের স্বার্থ সংশ্লিষ্ট মামলার নথি দ্রুত মন্ত্রণালয়ে পাঠাতে ডিসিদের নির্দেশনা দেওয়া হয়েছে। আইন মন্ত্রণালয়ের অধীনস্থ যে সমস্ত ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্টগুলোতে কোনো সুনির্দিষ্ট অনিয়ম, দুর্নীতির অভিযোগ থাকলে আমাদেরকে জানাতে বলেছি, আমরা সেটাকে সুনির্দিষ্টভাবে অ্যাড্রেস করব। রাষ্ট্রপতির সাথে সাক্ষাতের মধ্য দিয়ে ডিসি সম্মেলনের প্রথম দিনের কার্যক্রম শেষ হয়। সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, ঢাকা। এদিকে হাম ও উপসর্গে 24 ঘন্টায় মৃত্যু হয়েছে আরও 10 শিশুর। এই রোগে আক্রান্ত নতুন করে শনাক্ত 1261 শিশু। অন্যদিকে আইসিইউর অভাবে হাম আক্রান্ত জটিল রোগীর সুচিকিৎসা দিতে পারছে না হাসপাতালগুলো। রোগী নিয়ে হাসপাতালে ঘুরতে হচ্ছে রোগীর স্বজনদের। এতে ভোগান্তি বাড়ছে দ্বিগুণ। হাসপাতালগুলো রোগীর চিকিৎসা নিশ্চিতে আলাদা ওয়ার্ড, আইসোলেশন সেন্টার ও আইসিইউ ব্যবস্থা করলেও তা পর্যাপ্ত নয় বলে জানান চিকিৎসকেরা। আক্রান্তদের সুচিকিৎসায় আরও আইসিইউ সংবলিত বিশেষায়িত হাসপাতাল তৈরির পরামর্শ চিকিৎসকদের। এদিকে হাম আক্রান্ত নতুন রোগীর সংখ্যা ধীরে ধীরে কমে আসছে বলেও জানান চিকিৎসকেরা। শপথ নিলেন সংসদের সংরক্ষিত নারী আসনের 49 জন সদস্য। রবিবার রাত 9টায় জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে তাদের শপথ পাঠ করান স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। শপথ গ্রহণের পরই জনকল্যাণমুখী কাজের পাশাপাশি নারীর ক্ষমতায়ন ও নারীদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন নারী এমপিরা। শুভ মাহফুজের রিপোর্ট। জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে রাত 9টার দিকে শপথ নেন সংরক্ষিত নারী আসনের সদস্যরা। শপথ পড়ান স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানও সেখানে ছিলেন। শপথ শেষে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন সরকারদলীয় সংসদ সদস্যরা। জনগণের প্রত্যাশা পূরণে নিরলসভাবে কাজ করার প্রতিশ্রুতিও দেন তারা। মহিলারা যারা নির্যাতিত হয় অনেক এখানে, তাদের জন্য আমি তাদের পাশে দাঁড়াবো। গ্রামের মহিলা আছেন যারা ওরকম সুযোগ সুবিধা পায় না, তাদের জন্য ওই এলাকায় বেসিস আমরা যেটা প্রধানমন্ত্রী যিনি পরিকল্পনা করেছেন সেইভাবে তাদের জন্য ব্যবস্থা হবে। তাদের উন্নয়নের জন্য আমরা কাজ করে যাব। বাংলাদেশের এবং বাংলাদেশের মানুষের একজন সেবক হয়ে আমি কাজ করতে চাই। বাংলাদেশের গণতন্ত্রের অগ্রযাত্রাকে মজবুত করে ধরে রাখার জন্য আমি আমার সমস্ত জীবনকে উৎসর্গ করেছি যেভাবে, ঠিক সেইভাবে আমি আগামী দিনে আপনাদের সাথে কাজ করতে চাই। একজন জনপ্রতিনিধি হিসেবেও আমি দেশের মানুষের সেবা করতে চাই। একজন তরুণ প্রতিনিধি হিসেবে তরুণদের জন্য কাজ করতে চাই। একজন নারী হয়ে নারীর কণ্ঠস্বর হয়ে কথা বলতে চাই।
এটাই আমার উদ্দেশ্য থাকবে। অসহায় নিপীড়িত মানুষের কথাগুলো আমরা সংসদে বলবো এবং যথাযথ আইন প্রণয়নের মাধ্যমে এই সকল সমস্যার সমাধান হবে। নারীদেরকে আসলে এই যে নেতৃত্বস্থানীয় জায়গাতেই দেখতে চাই এবং বাংলাদেশকে, নতুন বাংলাদেশকে সেই আঙ্গিকেই দেখতে চাই যে বাংলাদেশটা একটা মানবিক বাংলাদেশ। নারীর ক্ষমতায়ন ও অধিকার প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা রাখার কথা জানান বিরোধী জোটের নারী সংসদরা। দেশের উন্নয়ন অগ্রযাত্রায় এগিয়ে নিতে সহযোগিতার আশ্বাস তাদের। জুলাইয়ের পরে যে নারীরা হারিয়ে গিয়েছে সেই নারীদেরকে সামনে নিয়ে আসা এবং একটা রাজনৈতিক গোষ্ঠী তৈরি করা যারা হচ্ছে নারী রাজনৈতিক গোষ্ঠী তৈরি করা, তাদেরকে রাজনীতি সম্পর্কে বোঝানো। এই দেশটাকে সুন্দর একটা সমৃদ্ধশালী দেশ হিসাবে গঠন করি এবং সমাজে যেন, পৃথিবীতে যেন এই দেশের সুনাম ছড়িয়ে পড়ে। বাংলাদেশের সকল নারীদের জন্য এমনভাবে কাজ করতে চাই যেন এই যে বাধা, মানসিক বাধা, যে হিজাব বা ধার্মিক হয়ে দেশের মানুষের জন্য কাজ করা যায়, এই বাধাগুলো যেন দূর হয়ে যায়। নারীর ক্ষমতায়নে নতুন সংসদ সদস্যরা ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন সরকার দলীয় চিফ হুইপ। জাতীয় সমস্যা সমাধানের ক্ষেত্রে তারা বিরাট কন্ট্রিবিউশন করবেন। 2 নম্বর হলো নারীদের ক্ষমতায়নের জন্য তারা কাজ করবেন। সমগ্র দেশে ফ্যামিলি কার্ড ডিস্ট্রিবিউশন হয়েছে সেইটা তদারকি করবেন এবং তারা বাস্তবায়নের কার্যক্রম করবেন। এছাড়াও মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে সিদ্ধান্ত গ্রহণ করেন সেভাবেই ভবিষ্যতে কার্যক্রম হবে। আদালতের রায়ের গেজেট প্রকাশ না হওয়ায় বিরোধী জোটের নুসরাত তাবাসসুম শপথ নিতে পারেননি বলে জানান চিফ হুইপ। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। সরকার গণমাধ্যমে কোনো ধরনের হস্তক্ষেপ করবে না এবং সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করবে বলে জানিয়েছেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। বিশ্বমুক্ত গণমাধ্যম দিবসে স্বাধীন, দায়িত্বশীল ও টেকসই গণমাধ্যম গড়ে তোলার আহ্বান জানিয়েছেন সরকার ও মিডিয়া সংশ্লিষ্টরা। তবে একই সঙ্গে উঠে এসেছে অপতথ্য, কালো আইন, নিরাপত্তাহীনতা ও কাঠামোগত দুর্বলতার মতো বড় চ্যালেঞ্জগুলো। বিস্তারিত আসমা আক্তার নূপুরের রিপোর্টে। মানবাধিকার, উন্নয়ন ও নিরাপত্তার জন্য সংবাদপত্রের স্বাধীনতার প্রসার এবারের বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের প্রতিপাদ্য। রবিবার সকালে সার্কিট হাউস রোডে তথ্য ভবনে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনায় উঠে আসে গণমাধ্যমের অপতথ্য, কালো আইন, নিরাপত্তাহীনতা ও কাঠামোগত দুর্বলতার মতো নানা চ্যালেঞ্জ। উৎকর্ষের সাথে সাথে বক্তারা বলেন, অপতথ্য মোকাবিলা, আইনি সংস্কার এবং পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে সরকার, মালিক ও সাংবাদিকদের সমন্বিত উদ্যোগ ছাড়া বিকল্প নেই। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী কালো আইন বাতিল ও ওয়েজ বোর্ড বাস্তবায়নের দাবি জানান। দুটো প্রতি আগুন না জ্বালাতে আজকে 3 ধাপ পিছিয়েছে, 3 ধাপ না পেতে 17 ধাপ আগাতে পারত। কারণ এটা সত্য কথা, স্বাধীন বাংলাদেশে এত স্বাধীনতার সাংবাদিকরা অতীতে ভোগ করছে আমার জানা নেই। সরকারকে সহযোগিতা করেছে এবং দালালি করেছে, যার ফলে কিন্তু যে ব্যাকবন, মানে এই যে সংবাদ মাধ্যমের যে ব্যাকবন বা তারা সেইভাবে প্রতিবাদ করতে পারে নাই, যার ফলে কিন্তু এই গণমাধ্যম সম্পূর্ণ কন্ট্রোল করে ফেলেছিল স্বৈর সরকার। অনুগত সাংবাদিকতা সরকারকে কোনো অবস্থাতেই মাইলেজ দিবে না। তারা এখন যেভাবে স্বাধীনতা নিশ্চিত করেছেন তা যদি অব্যাহত থাকে তাহলে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে। প্রেস কাউন্সিল চেয়ারম্যান বিচারপতি AKM আব্দুল হাকিম বলেন, গণতন্ত্রের জন্য গণমাধ্যমের স্বাধীনতা অপরিহার্য। অনলাইন মিডিয়ার জন্য নীতিমালা প্রণয়নেরও তাগিদ দেন তিনি। শহরের সংবাদ মাধ্যম এবং অনুকূল পরিবেশ ও টেকসই গণমাধ্যম ব্যবস্থা, শহরের সংবাদ মাধ্যম এবং প্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়ে আমরা যতটা আলোচনা করি, ঠিক ততটা আমরা স্থানীয় কমিউনিটির মাধ্যমে আলোচনা করি না। অবশ্যই এটা চিন্তা করতে হবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, ডিজিটাল যুগে মিস ইনফরমেশন গণতন্ত্রের জন্য বড় হুমকি। গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার কাজ করছে বলেও জানান তিনি। গণমাধ্যম খাতে সংস্কারের জন্য একটি পরামর্শ কমিটি গঠনের প্রস্তাব দেন তিনি। যেহেতু এটা ইন্ডাস্ট্রি, ফলে এখানে তো শ্রম আইন থাকবে, এখানে ওয়েজ বোর্ড থাকবে, এখানে তো একটা নিয়মের মধ্যে দিয়ে চলতে হবে। আবার এই ইন্ডাস্ট্রি তো নিশ্চয়ই গার্মেন্টস ইন্ডাস্ট্রির মতো না,
সেখানে তো এই ধরনের ইন্ডাস্ট্রি এটা তো কোনো যত না বেশি লাভজনক তার চেয়ে একটা অনেক বেশি আর্থসামাজিক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। রাষ্ট্রের এই প্রতিষ্ঠান এই শিল্পকে অবশ্যই ফেসিলিটিস দিতে হবে। এটার সঙ্গে যত না বেশি মুনাফা জড়িত তার চেয়ে অনেক বেশি রাষ্ট্র এবং সমাজ পুনর্গঠনের দায়িত্ব নিহিত আছে। মন্ত্রী সকল অংশীজনকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান, যাতে একটি স্বাধীন, দায়িত্বশীল ও শক্তিশালী গণমাধ্যম ব্যবস্থা গড়ে তোলা যায়। উইদাউট ডেটা এনি ইনফরমেশন ইজ নাথিং বাট ওপিনিয়ন। আসমা আক্তার নূপুর, বাংলা ভিশন, ঢাকা। গত 25 বছরের মধ্যে গণমাধ্যম এবার সবচেয়ে খারাপ অবস্থানে উল্লেখ করে সব গণমাধ্যমকে সরকারের যৌক্তিক সমালোচনা করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমান। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস 2026 উপলক্ষে ইউনেস্কো ও টিআইবির যৌথ আয়োজনে টিআইবির কার্যালয়ে বিশেষ আলোচনা সভায় কথা বলেন তিনি। গণমাধ্যমের পক্ষ থেকে একটা নীতিমালা দরকার বলেও জানান জাহেদুর রহমান। এ সময় মিডিয়া সংস্কার নিয়ে কাজ হচ্ছে জানিয়ে তিনি বলেন, গণমাধ্যম সংস্কার সুপারিশ বাস্তবায়ন নিয়ে সরকারের কোনো অনীহা নেই। এ সময় আটক সাংবাদিকদের নিয়েও কথা বলেন তিনি। জুলাই গণঅভ্যুত্থানের পর আটক সাংবাদিকদের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত আসবে, সমাধান হবে, এই বিষয়ে প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন বলেও জানান তিনি। মাননীয় প্রধানমন্ত্রীকে নওয়াব জিজ্ঞেস করছিলেন যে আগে তো এই ধরনের অনেক কিছু হয়েছে সাংবাদিক সম্পাদকদের উপরে, আপনার সময় আমরা সব ফ্রি করতে পারবো কিনা। তো তার জবাবটা দিয়ে আমি আসলে কথাটা শেষ করি। আমার মনে হয় এটাই জবাব, যে আপনাদের সাথে আমার সুসম্পর্ক যদি নাও থাকে, আপনাদের সাথে আমি শত্রুতা কেন করতে যাব। মানে একটা গণতান্ত্রিক সরকার কখনো কখনো কি হয় যে আমি ব্যক্তিগতভাবে সমালোচনা, যৌক্তিক সমালোচনা নিতে চাই, কিন্তু একটু খারাপও লাগতে পারে। আমরা তো আসলে খুব বেশি গণতান্ত্রিক হয়ে এখনো উঠিনি, আমরা দীর্ঘ সময় এক ধরনের স্বৈরাচারী ব্যবস্থার মধ্যে ছিলাম। কিন্তু আমি এমন কিছু আসলে করতে চাই না, আমরা এমন কিছু করতে চাই না মিডিয়ার সাথে, যেটা আসলে দিনের শেষে মিডিয়ার সাথে সরকারের সম্পর্ককে নষ্ট করবে। জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, বিএনপি গণভোট বাস্তবায়ন না করে অন্তহীন প্রতারণার পথে হাঁটছে। আর এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সরকার দ্রুত গণভোটের রায় বাস্তবায়ন না করলে জনগণ আবারও রাস্তায় নেমে তা বাস্তবায়নে বাধ্য করবে। রবিবার রাজধানীতে এনসিপির দিনব্যাপী কনভেনশনে কথা বলেন তারা। হুঁশিয়ার করে দেন, সংবিধান সংস্কারে এক বিন্দু ছাড় দেবে না বিরোধী দল। রবিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে জাতীয় কনভেনশনের আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সকাল থেকে কয়েক সেশনে চলে এই কনভেনশন। জ্বালানি, অর্থনীতি, মানবাধিকার এবং গণভোট শীর্ষক আলোচনায় বক্তারা বলেন, 5 আগস্টের পর রাষ্ট্রের কাঠামোগত পরিবর্তন শুরু হলেও বর্তমান সরকার তা বাতিল করেছে। এ সময় এবি পার্টির চেয়ারম্যান আগামী 3 বছরের মধ্যে বিএনপির স্বৈরাচার হওয়ার শঙ্কা করে বলেন, অতীতের গণভোটের রায় আগামীর বিপ্লবের পথ সুগম করবে। রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসাবে খুব চোখ বন্ধ করেই বলতে পারি, অবধারিতভাবে আগামী 3 বছরের মধ্যে বিএনপি স্বৈরতান্ত্রিক হয়ে উঠবে। আরও অন্তত 8-10 মাস পেরোলে মানুষ হিসাব করবে। প্রথমে হিসাব করবে যে ডক্টর ইউনূসের রেজিমের সাথে বিএনপির এই রেজিমের পার্থক্য কী। এরপরে হিসাব করবে শেখ হাসিনার রেজিমের সাথে এই বিএনপির রেজিমের পার্থক্য কী। এখনকার ছেলেপেলেরা, এখনকার জেনারেশন খুব প্রাজ্ঞ, তারা কিন্তু ডাটা হাজির করবে। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেন, বর্তমান সরকার গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামোর পথে বড় অন্তরায়। অনুষ্ঠানে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, চিরকাল কোনো দল ক্ষমতায় থাকতে পারে না। এ সময় জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, বিএনপি অপরিণামদর্শী পথেই হাঁটছে। তাহলে আপনি কি আজকে পার্লামেন্টে দাঁড়িয়ে আপনার দেওয়া ভোটের বিরুদ্ধে আপনি অবস্থান গ্রহণ করবেন? আপনার রায়কে আপনি ইগনোর করবেন? এটাই তো অন্তহীন প্রতারণা। পার্লামেন্টে আমাদের বিরোধী দল তারা মুলতবি প্রস্তাব দিয়েছে, নোটিশ দিয়েছে, আলোচনা করে সেটা টকড আউট করেছে, মানা হয় নাই। ওনারা এখন ষড়যন্ত্র করছেন, ওই 10টা নোট অফ পয়েন্ট বাদে ওনারা নিজেরাই একটা সংবিধান সংশোধনের বিল বানাবেন। আগামী হয়তো বাজেট অধিবেশন বা কোনো একটা অধিবেশনে বিল বানিয়ে নিজেরাই সেটা পাশ করে নেবেন। তাই যদি করতে চান তাহলে একটা অপরিণামদর্শী সর্বনাশা পথে আপনারা হাঁটলেন। কর্তৃত্ববাদী, ফ্যাসিবাদী দলীয়করণ করে আওয়ামী লীগ যা করেছিল, আপনারা সেই ফ্যাসিবাদের পথেই কিন্তু হাঁটতে শুরু করেছেন। সংশোধনের মাধ্যমে বিএনপি যত সংস্কারই আনুক না কেন, যত পরিবর্তন আনুক না কেন, সেটা টেকসই হবে না, সেটা পরিবর্তনশীল হয়ে যাবে। আজকে তারা ক্ষমতায় আছে, কিন্তু চিরকাল কোনো দল ক্ষমতায় থাকে না। এবং আমি এটা পার্লামেন্টে বলেছি, জিয়াউর রহমান সেই ঐতিহাসিক ভুল করেছিল
বিএনপি তার মূলনীতিও যদি পরিবর্তন করতে চায়, সেটাও যদি সে সাংবিধানিক সংস্কার পরিষদ ছাড়া করে, সেই সংশোধনী কিন্তু যে কেউ এসে বাতিল করতে পারবে, আদালত যে কোনো সময় এটাকে বাতিল করে দিতে পারবে। গণভোটের রায় না মানলে জনগণকে সাথে নিয়ে রাজপথে তা আদায় করে নেওয়া হবে বলেও জানান বক্তারা। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। ইরান যুক্তরাষ্ট্র প্রসঙ্গ, চুক্তি অথবা যুদ্ধ, যুক্তরাষ্ট্রকে যে কোনো একটি বেছে নিতে হবে বলে জানিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী IRGC। সেই সাথে মার্কিন নৌ অবরোধ তুলে নেওয়া সহ যুদ্ধ স্থায়ীভাবে বন্ধের জন্য যুক্তরাষ্ট্রকে 14 দফার একটি শান্তি পরিকল্পনা দিয়েছে ইরান। যুক্তরাষ্ট্র 60 দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিলেও ইরান সাফ জানিয়ে দিয়েছে 30 দিনের মধ্যে সব সমস্যা সমাধান করতে হবে এবং যুদ্ধ শেষ করতে হবে। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টে মার্কিন প্রেসিডেন্ট জানান, ইরানের দেয়া সবশেষ শান্তি প্রস্তাবটি পর্যালোচনার পরও গৃহীত হওয়ার সম্ভাবনা ক্ষীণ। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। যুদ্ধ বন্ধ করে স্থায়ী সমাধানে আমেরিকার কাছে বারবার প্রস্তাব পাঠাচ্ছে ইরান। তেহরানের পাঠানো সবশেষ প্রস্তাবে আছে 14টি পয়েন্ট। এতেও আপত্তি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। শনিবার সামাজিক মাধ্যমে প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন ইরানের প্রস্তাবটি পর্যালোচনা করবেন, তবে তাতে রাজি হওয়ার সম্ভাবনা ক্ষীণ। আর এর কারণ হিসেবে বলেছেন, তেহরান দীর্ঘ কয়েক যুগ ধরে মানবতার ক্ষতি করে আসছে আর তার মূল্য এখন পরিশোধ করেনি। এর মাধ্যমে কোন দিকে ইঙ্গিত করা হয়েছে তা খোলাসা না করলেও বিশ্লেষকদের ধারণা ইঙ্গিত তেহরানের পরমাণু সমৃদ্ধকরণ কর্মসূচির দিকে। এখন প্রশ্ন হচ্ছে, ইরানের সবশেষ প্রস্তাবে এমন কি আছে যা মেনে নেওয়ার সম্ভাবনা ক্ষীণ? ওয়াশিংটন বা তেহরান কোনো পক্ষই নয়া শান্তি প্রস্তাব নিয়ে বিস্তারিত কিছু জানায়নি। ইরানের কর্তৃপক্ষের বরাতে আল জাজিরা বলছে, 14টি শান্তি প্রস্তাবের মধ্যে আছে ইরানে আগ্রাসন বন্ধের নিশ্চয়তা, নৌ অবরোধ প্রত্যাহার, লেবানন সহ একাধিক দেশে রক্তপাত বন্ধের মতো শর্ত। অবশ্য গুচ্ছ প্রস্তাবে পরমাণু সমৃদ্ধকরণের বিষয়টি আছে কিনা তাই স্পষ্ট নয়। যে শর্তে ঝুলে আছে মুখোমুখি আলোচনা আর শান্তি চুক্তির সিদ্ধান্ত। চুক্তি অথবা যুদ্ধ, আমেরিকাকে যে কোনো একটি বেছে নেওয়ার কঠিন বার্তা দিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী IRGC। এমনকি বেঁধে দেওয়া হয়েছে মার্কিন নৌ অবরোধ তোলার চূড়ান্ত সময়সীমা। শান্তি চুক্তি নিয়ে ট্রাম্প প্রশাসনের টালবাহানায় যুদ্ধের আশঙ্কা বেশ প্রবল বলেও জানিয়েছে IRGC। হরমুজ প্রণালী আর কখনোই যুদ্ধপূর্ব অবস্থানে ফিরবে না বলে সাফ জানিয়ে দেন ইরানের ডেপুটি পার্লামেন্টারি স্পিকার আলী নিকজাত। এটা নিশ্চিত যে আমরা হরমুজ প্রণালী থেকে পিছু হটব না এবং এটি তার যুদ্ধ পূর্ববর্তী অবস্থায় আর কখনোই ফিরে যাবে না। আর হরমুজের দেখভালের দায়িত্বে থাকবে আশেপাশের জনগণ এবং সেখানে নিয়োজিত সশস্ত্র বাহিনী। এদিকে ইরান যুদ্ধ থেকে শিক্ষা নিয়ে নতুন 2 স্কোয়াড্রন বা ন্যূনতম 24 থেকে 48টি যুদ্ধ বিমান কেনার পথে হাঁটছে ইসরায়েল। কয়েক বিলিয়ন ডলারের ক্রয় পরিকল্পনার মধ্যে আছে F-35 আর F-31-5IA মডেলের অত্যাধুনিক ফাইটার জেট। ইরান যুদ্ধ নিয়ে টানাপোড়েনের জেরে জার্মানি থেকে 36,400 মার্কিন সেনার মধ্য থেকে 5,000 সেনাকে প্রত্যাহারের ঘোষণায় থামেনি মার্কিন প্রশাসন। সেখান থেকে আরও সেনা প্রত্যাহারের হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এমন পদক্ষেপে উদ্বেগ জানিয়ে ওয়াশিংটনের কাছে ব্যাখ্যা চেয়েছে সামরিক জোট ন্যাটো। ট্রাম্পের এই সিদ্ধান্তকে ইউরোপের নিরাপত্তার জন্য বড় ঝুঁকি হিসেবে দেখছে পোল্যান্ড। শহীদ আরাফাত, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। ডিসিদেরকে জনকল্যাণে দ্রুততার সাথে কাজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর। দ্রব্যমূল্য আইন শৃঙ্খলা দুর্নীতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থানের নির্দেশ। 81% শিশুদের হামের টিকার আওতায় আনা হয়েছে, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। 24 ঘন্টায় আরও 10 শিশুর মৃত্যু। গণমাধ্যম নিয়ন্ত্রণ করবে না সরকার, বললেন তথ্যমন্ত্রী। অপতথ্য ও কালো আইনে উদ্বেগ বিশিষ্টজনদের, সরকারের যৌক্তিক সমালোচনার আহ্বান তথ্য উপদেষ্টার। সংবিধান সংস্কারে এক বিন্দু ছাড় দেবে না বিরোধী দল, জাতীয় কনভেনশনে হুঁশিয়ারি এনসিপির। আবারও সংগঠিত হওয়ার আহ্বান বক্তাদের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংস্কৃত অনুষ্ঠান দেখে ভিজিট করুন www.videos24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।